যখন একটা বাইকারের কাছে তার নিজের বাইক না থাকে তখন তার একদম পুরা খালি খালি লাগে। আমার বাইকটা আজ 2 দিন আমার কাছে নাই। তার কারণ হইল আমার বাইকটা আগেই যশোরে চলে গেছে। আমি সোহেলের মাধ্যমে বাইকটা পাঠাই দিছি, কারণ এই বাইকটা আমাকে সাথে নিয়ে যাইতে হবে যশোরে। এটা হচ্ছে মাজেদুলের বাইক। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি, মানে 4টা 50। আমি এখন যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীর্ঘ 8 মাস পরে আমি বাড়ি যাচ্ছি। যাই হোক, আজকের এই ব্লগটা খুব স্পেশাল হইতে যাচ্ছে। আজকের এই ব্লগটাই আমি এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব, রাইডের ফার্স্ট ইমপ্রেশন। কারণ এই বাইকটা আমার আগে চালানো হয়েছে, বাট ওইভাবে আর কি ইমপ্রেশন দেওয়া হয় নাই। যার কারণে এই ব্লগটাই আমি চেষ্টা করব এই বাইকটার একটা ফার্স্ট ইমপ্রেশন দেওয়া। অ্যান্ড আজকের যে রাইডটা আছে, বাড়ি যাওয়ার যে আনন্দ, এই আনন্দটাই আপনাদের সাথে ভাগাভাগি করে নিব এই রাইডটার মাধ্যমে। তাইলে আর বেশি কথা না বলি, আজকের এই রাইডটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকটা আগে আমার ওইভাবে লংয়ে নিয়ে যাওয়ার কখনো সুযোগ হয় নাই, যার জন্য আমি আপনাদের এই বাইকটা সম্পর্কে কোনো কিছুই জানাই নাই। চেষ্টা করব আজকে এই বাইকটার খুঁটিনাটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার। আজকের এই রাইডটায় আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও 2টা বাইক অ্যাড হইতে পারে। একটা হইতেছে কোমলের জিক্সার, আর যদি মুক্তাদির ভাই আসে তাহলে মুক্তাদির ভাইয়ের এফজেডের ভিডিও আমি আগেই দিছি। আপনারা যেই বাইকটা দেখছিলেন ওই ভিডিওতে, এই বাইকটাই আমার সাথে হচ্ছে যাচ্ছে এইবার। কারণ আমাদের সবার বাড়ি হচ্ছে যশোরের অধিকাংশ মানুষই চলে গেছে। আমি মনে হয় একদম শেষে পড়ে গেছি। গ্রুপ ট্যুরের যেরকম সুবিধা আছে সেরকম কিছু অসুবিধাও আছে। এই যে দেখেন, আমাদের কমলা সুন্দরী এত সময় পরে আসছে, ঠিক আছে। তারে আমি বলছিলাম যে 4:30টার পরই বের হইতে, বাট সে বের হয়েছে আরও লেট করে। তাহলে আর কথা না বলি, চলো বিসমিল্লাহ হয়ে বেরোই। আমি আবার মুক্তাদির বাইরে লাইভ লোকেশন পাঠাইলাম হোয়াটসঅ্যাপে, যেন সে আমারে যে কোনো জায়গা থেকে ধরে নিতে পারে। কারণ হইতেছে মুক্তাদির ভাই ভাবিরে নিয়ে বের হইতেছে, তার জন্য তার একটু সময় লাগলেও লাগতে পারে। বাট আমরা তো 2জন। এই দেখেন, এই হইল এই স্পোর্টস বাইকের ঝামেলা। এটারে ঠিক করো রে, আবার চালাও রে। তাইলে এই রাইডটা ঢাকা থেকে শুরু হচ্ছে। টাঙ্কি ফুল, মাইন্ড একদম ফ্রেশ। ঢাকা টু যশোরের এই রাইডটা করতে হবে দুপুরের আগে আগে শেষ। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। পোস্তগোলা পার হয়ে গেছি, এর মধ্যে দাঁড়ায় মুক্তাদির ভাইরে একবার ফোন দিছিলাম যে ভাই কই আছেন। ভাই কেবলমাত্র বাসার থেকে বের হইতেছে। আমি বললাম ভাই আসতে লাগেন, আমরা টুকটুক করে যাইতে লাগি। কারণ এখন ভাইয়ের জন্য যদি দাঁড়ায় তাহলে আসলে অনেক লেট হয়ে যাবে। কারণ হইতেছে আমার সাথে কমলের গাড়ি রয়েছে। কমলের গাড়ি হচ্ছে RPM লক করা 5000-এ, কারণ ওর গাড়ি হচ্ছে নতুন, যার কারণে ও হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতেছে। যার কারণে ওর গাড়ি 60-62 এর বেশি উঠবে না। এর জন্য আমাকেও আজকে একটু স্লোই যাইতে হচ্ছে। তা না হইলে যদি বলেন এই কয় কিলোমিটার রাইড করে এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন, ভাই বাইক না, এটা হলো পঙ্খিরাজ, বুঝতে পারছেন। বিশেষ করে আমি যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক চালাই এবং হিরো হাং চালাই, সেই তুলনায় যদি এই বাইকটা বলেন, ভাই এর ব্রেকিং আর কন্ট্রোলিং জাস্ট মাথা নষ্ট। অনেক দিন পর এরকম ভোরবেলা রাইড করতেছি, আর এই ভোরবেলা রাইড করার মজাটাই আলাদা। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভাই যা লাগতেছে না। কারণ হইতেছে অনেক দিন পর আমি লং ট্যুরে বের হয়েছি, আর বাড়ি যাচ্ছি প্রায় 8 মাস পরে। সেই জুন মাসে গেছিলাম আন্দোলনের সময়, এর মধ্যে আর বাড়ি যাওয়া হয় নাই। যার কারণে বেশ এক্সাইটেড আমি, বিশেষ করে এইবারে। তারপরে ঈদ তো আছেই, এটার মজা তো ভাই অন্যরকম। প্রচুর পরিমাণ মানুষ বের হয়েছে আজকে বাড়ি যাওয়ার জন্য। গত 2-3 দিন ধরেই যাচ্ছে, তবে আজকে মনে হয় একটু বেশিই যাচ্ছে, কারণ অফিস আওয়ার সবারই গত বৃহস্পতিবারে শেষ হয়ে গেছে। রাত্রেবেলা বের হয়নি, সবাই আর কি সকালবেলা বের হয়েছে, যার জন্য আজকে হয়তোবা রাস্তা একটু রাশ হইতে পারে। আমাদের আরেকটু সকাল টাইমে বের হওয়া উচিত ছিল। তারপরেও দেখা যাক রাস্তায় কী দেখি অবস্থা হয়। আমি আগে যখন বাড়ি গেছি, এই টোল প্লাজায় এসে আমি একটা কথা সবসময় বলছি, যে টোলের টাকা সবসময় হাতের নাগালে রাখবেন, যেন আপনি চাওয়ার সাথে সাথে বের করে দিতে পারেন, বা এইরকম এই যে টাঙ্কির মুখটা ব্যবহার করতে পারেন। আমি এই জায়গায় বিশেষ করে টাকা রাখি টোল দেওয়ার জন্য, যেন টোল দিতে সুবিধা হয় আমার। ভাইয়া 2টা, আমার 10 টাকা দেন। এই যে আমারটা আর আমার পিছনেরটা। এই যে দেখেন কি সুন্দর করে মনে করেন যে টোলটা দিয়ে দিলাম,
দিয়ে এই যে বের হয়ে গেলাম। এই জিনিসটাই হইলো সুবিধা, যে আপনি টাকা এই জায়গায় রাখলে আপনি আরামসে বের হয়ে যাইতে পারবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাইলে দেখবেন আপনার সময়ও বাঁচবে এবং অন্য যারা আছে তাদের সময়ও বাঁচবে। এবং প্রত্যেকটা টোলের যেই বুথগুলো আছে এই বুথের ওইখানে মাইক লাগানোই আছে যে টোলের সমপরিমাণ টাকা হাতে রাখুন। জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, বিশেষ করে লং রাইডের সময়। আজকে সকালবেলা এইরকম লেভেলের কুয়াশা পড়বে আমি আসলে ঠিক বুঝতে পারি নাই। সেই রকম লেভেলের ভাই কুয়াশা রাস্তায়, গাড়ি আসলে জোরেও চালাইতে পারতেছি না। আমার পাশ দিয়ে জাম জাম করে গাড়ি বের হয়ে যাচ্ছে, কারণ এই গাড়িটা হচ্ছে একদম নতুন, এর ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো এই গাড়িটা নিয়ে তো অত টানা যাবে না। তবে এই গাড়িটার একটা জিনিস ভালো লাগছে ভাই, ও গাড়ি কিনছে মানে সপ্তাহখানিক হয় নাই, 5 দিনের মাথায় হচ্ছে ওকে নাম্বার দিয়ে দিছে। এই যে ঢাকা মেট্রো ল 670039 নাম্বারটাও জোস দিছে অ্যান্ড খুব দ্রুত দিছে। এই জিনিসটা সুজুকির ভালো লাগছে আমার, যে ওর নাম্বারটা খুব দ্রুত দিয়ে দিছে। এখান থেকে পদ্মা সেতু 8 কিলোমিটার আর খুলনা হইতেছে 149 কিলোমিটার। চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়, কিন্তু অবস্থা কি ভাই, হাই রে হাই, কি সিরিয়াল এটা ভাই, সিরিয়াল দেখছো অবস্থা কি, পুরা এ মাথা থেকে মাথা বাইকের সিরিয়াল এইখান থেকে শুরু হয়েছে একদমই শেষ মাথা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইকের জন্য আর একটা লেন খুলে দিলে সব থেকে ভালো হইতো, বাট একটাই লেন তো, এই হইতেছে প্যারা। আর এই কাজটা করবেন না। এই যে আমরা সিরিয়ালে আছি অ্যান্ড বাম পাশ দিয়ে যে মানুষ টেনে চলে যায় সিরিয়াল ব্রেক করে, কেন ভাই এত ব্যস্ত কেন? আরামসে যাও, নিরিবিলি যাও। যাই হোক, এই কাজটা না করার পরামর্শ থাকবে, যে এরকম করে সিরিয়াল ব্রেক করে না যাওয়া, চেষ্টা করবেন সিরিয়াল ধরেই যাওয়ার। এখন কথা হইতেছে ঘড়িতে সময় হচ্ছে 6টা 20, দেখা যাক টোল দিয়ে বের হইতে কত সময় লাগে। প্রায় 1 ঘন্টা হইতে গেল পদ্মা সেতুর টোল প্লাজায় আটকায় রয়েছি। প্রত্যেকটা ঈদেই বাইকের লেনে এরকম পরিমাণ জ্যাম পড়ে, এটা সবাই কিন্তু জানে যে এই ঈদে হচ্ছে এরকম না, কিন্তু যাইতে এবং আসতে 2টা ঈদেই বাইকের লেনে এরকম জ্যামটা পড়ে। অ্যাটলিস্ট পদ্মা সেতুর টোল প্লাজার কর্তৃপক্ষের উচিত যে বাইকের জন্য অ্যাটলিস্ট 2টা লেন খুলে দেওয়া, বিশেষ করে যখন রাশ হয়। অ্যান্ড রাশ যদি শেষ হয়ে যায় তখন আবার আপনারা একটা করে দেন। এইটা হইলে মনে হয় বাইকারদের জন্য অনেক সুবিধা হইতো, কারণ প্রচুর পরিমাণ বাইক পদ্মা সেতু হয়ে কিন্তু ওই পারে যায় এবং আসে। তো এই জিনিসটা আসলে লক্ষণীয় বিষয়, যে এইটা কেন করে, একটা বাদে কি আর একটা বুথ করা যায় না? আর আমাদের বাইকারদেরও দোষ আছে, আমরা হচ্ছে রং রুটে আসি, মানে বাম পাশ দিয়ে আইসে এরপরে যে ঢুকি। আমাদের বাইকারদেরও উচিত এই নিয়মগুলো মেনে তারপরে বাইক চালানো। আপনি বাম দিক দিয়ে এসে হঠাৎ করে ডান দিকে ঢুকে যাবেন, তাইলে জ্যাম তো লাগবেই, তাই না ভাই? তো এই জিনিসটা দয়া করে কইরেন না। আসা যাওয়ার সময় লেন মেনটেন করেন এবং সেইভাবে যাতায়াত করেন। এখন কথা হইতেছে ঘড়িতে সময় 7টা 19, এখন আমি পদ্মা সেতু পার হইতে পারছি। আর আমাদের কমলা সুন্দরের অবস্থা কই তা আমি জানি না, এখন ওর জন্য একটু ওয়েট করতে হবে, কারণ ও মেবি অনেক পিছনে পড়ে গেছে। ফাইনালি পদ্মা সেতুর উপরে চলে আসছি, আর পদ্মা সেতুর উপরেও কিন্তু বেশ পরিমাণ কুয়াশা। এই পাশে সূর্য উঠছে, বাট এখনও রোদের যে তেজটা, এই তেজটা বের হয়নি। পদ্মা সেতুর উপরে আসলেই ভাই আসলেই ভালো লাগে, মনে হয় কি যে বাড়ির কাছাকাছি চলে আসছি। আগে আমরা হচ্ছে আরিচাঁদে পার হইতাম, যার কারণে প্রচুর সময় লাগতো আমাদের, বাট এই পদ্মা সেতু হওয়াতে প্রচুর পরিমাণ সুবিধা হয়, বিশেষ করে আমরা যারা খুলনা, বরিশাল, যশোর এই দিকে যায় তাদের জন্য। এই বাইকটা প্রায় 60-70 কিলোমিটার চালাই ফেলছি, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেই রকম সুন্দর লাগতেছে। এবার এই বাইকটা সম্পর্কে কয়েকটা কথা বলি। বাইকটার পাওয়ার মারাত্মক। আমি অন্যান্য বাইকও চালাইছি, এই বাইকটা চালাইছি, বিশেষ করে মাজেদুলের এই বাইকটা মনে হয় যে পাওয়ারটা একটু ইনক্রিজ, মেবি ও হচ্ছে কিছু কাজ করাইছে, যার জন্য ওর পাওয়ারটা কিন্তু অন্যান্য বাইকের তুলনায় খুব বেশি। কারণ আমি একবার দাঁড়াই গেছিলাম অ্যান্ড কোমলের সামনে দিয়ে বললাম কি তুই যা আমি আসতেছি, তখন গাড়ি টান দিয়ে প্রায় 120 প্লাস মনে করেন উঠাই ফেলছিলাম অল্প টাইমের মধ্যেই। এরপরে হইতেছে এই যে 3 পার্ট হ্যান্ডেল, এটা চালায় বেশ মজা লাগতেছে। এখনও পর্যন্ত আমার মানে হাত ব্যথা হয় নাই। অন্যান্য স্পোর্টস বাইক যেরকম চালাইলে হাত ব্যথা হয়ে যায়, যেরকম GSX-R যদি আমি অল্প একটু টাইমই চালাই, বা R15 যদি আমি অল্প একটু টাইম চালাই, তো দেন আমার হাত ব্যথা হয়ে যায়, বাট এখনও পর্যন্ত হাত ব্যথা হয় নাই। এইবার আসি এর ব্রেকিং, ভাই মাখন একটা ব্রেকিং, ঠিক আছে, মানে ব্রেকিংয়ের তুলনা হয় না, কারণ এই গাড়ির টায়ার সেকশন হইতেছে মোটা, যার কারণে এই বাইকটা কিন্তু ব্রেকিং প্লাস কন্ট্রোলিংয়ের দিক থেকে সেই রকম মানে মাখন বলা চলে। তবে হ্যাঁ, 3 পার্ট হ্যান্ডেল লাগানোতে এর টার্নিং রেডিয়েন্সটা একটু বেশি হয়ে গেছে, তো চিপা চাপার মধ্যে একটু মানে ঘুরাইতে ঘাড়াইতে একটু অসুবিধা হচ্ছে। বাদ বাকি একদম জোস একটা পারফরমেন্স দিতেছে। আমাদের সাথে আসার কথা ছিল হচ্ছে মুক্তাদির ভাইয়ের,
বাট মুক্তাদির ভাই মেলা আগে পার হয়ে গেছে। এই বাইকটার হালকা একটু পাওয়ার দেখায় আপনাদের, ঠিক আছে? কারণ কোমল রে আমি একটু বলছি যে তুই একটু আগে যা, কারণ আমার ফোন আসছিল মুক্তাদির ভাই, তাই আমি একটুখানি মানে দাঁড়াই গেছিলাম। তো চিন্তা করলাম এইবার একটু টান দিব। 4 গিয়ারে 97, 98, 99। বাহ বাহ ভাই, গিয়ার এখন একটা পড়ে আছে। এই গাড়িটা ভাই মারাত্মক মারাত্মক লাগছে আমার কাছে, মানে কন্ট্রোলিংয়ের দিক থেকে হোক, ব্রেকিংয়ের দিক থেকে হোক, মানে সব দিক থেকে। তবে হ্যাঁ, এইবার একটু মনে হইতেছে যে ঘাড়ে হালকা ব্যথা করতেছে। সামনে যাইতে হবে, যে কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে, কারণ আমরা এই পর্যন্ত ব্রেক দিই নাই। আসলে ব্রেক দেওয়ার মতো সেরকম মানে পরিস্থিতিই হয় নাই। কারণ হইতেছে আমরা পদ্মা সেতুতে টুকুর টুকুর করে আসছি, অ্যান্ড তারপরে একটুখানি দাঁড়াইছিলাম, দাঁড়ায় 2-1টা ছবি তুললাম। এর জন্য মানে ব্রেক আর ওই রকম করে দেওয়া হয় নাই, মানে ঘটা করে যে ব্রেকটা বলে না, সেই ব্রেকটা দেওয়া হয় নাই। তবে সামনে যেয়ে একটা ব্রেক দিতে হবে। আর এই গাড়ি ভাই শুধু ধরা দরকার ভাই, ধরলেই মনে করেন যে টানে। দেখছেন কীরকম মনে করেন যে দাঁড়াই যায় জায়গায়। ভাই এই চালায় আমার হাং চালাইতে এবার মন চাবেন না নে। মানে হাং চালাইতে যেটা কীরকম একটা লাগবে না, কারণ এইটার এইরকম পাওয়ার। হ্যাঁ, হাঙ্কের পাওয়ারও যে খারাপ ঠিক তা না, কিন্তু বাট এইটার পাওয়ার ভাই ইনসেন, সেই রকম লেভেলের। ঘড়িতে সময় এখন 8:49, আর আমি শিবগতি পার হচ্ছি। মুক্তাদির ভাইরে ফোন দিয়েছিলাম, ভাই কই? সে বললো যে ভাই আমি নড়াইল পার হয়ে চলে গেছি। এইসব রাস্তায় বাইক চালাইতেই ভাই মজা লাগে। আর যত বাড়ির কাছে যাচ্ছি তত একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে যে অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আসলেই প্রায় 8 মাস পরে বাড়ি যাচ্ছি। গত কুরবানি ঈদে গেছিলাম, আর গেছিলাম আন্দোলনের মধ্যে, তাও কয়েকদিনের জন্য, একদিনের জন্য। একদিন থেকে দেন চলে আসছিলাম। এরপরে পঞ্চগড় এবং বিভিন্ন কাজকর্মের কারণে আমার আর বাড়ি যাওয়া হয় নাই। বন্ধু বান্ধবরাও গতকালকে ফোন দিছে, কী রে কই আসবি না? হ্যাঁ ভাই আসবো, একটু সময় দে, আমি হয়তো বা আজকালকের মধ্যে চলে আসবো। গতকালকে রাতে রাতুল ফোন দিছে, কী রে কই তুই? আমি বললাম ভাই আগামীকালকে সকালে ইনশাল্লাহ বের হব। এখন আসি হচ্ছে মধুমতি সেতুর টোল প্লাজা, প্রায় নড়াইলের কাছাকাছি চলে আসছি। এখান থেকে নড়াইল আর কত 20-22 কিলো এরকম হবে হয়তো বা। হ্যাঁ, ওই যে ইসের টোল, মধুমতি ব্রিজের ওই যে আমরা যেটা রাখি টিকটক সেতু। আমি গতবার যখন যশোরে আসছিলাম তখন এই রাস্তাগুলোর কাজ চলতেছিল, বাট এই রাস্তাগুলোর কাজ শেষ হয়ে গেছে। নড়াইলের আগে যে রোডটা আছে ওইটারও কাজ শেষ হয়ে গেছে, অ্যান্ড এইটারও প্রায় কাজ শেষের পথে, মনে হয় সামনে একটুখানি বাকি আছে। বাট রাস্তাগুলো এখন সব ছেড়ে দিছে। এই রাস্তাগুলো একদম ক্লিয়ার হইলে নড়াইল থেকে বের হয়ে যাইতেও সুবিধা হবে। আমরা নড়াইল পার করে যশোরের শুরুতেই দাঁড়াইলাম একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে আজদিন নগর দরবার শরীফ। এই জায়গায় দাঁড়ায় কিছু সময় একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ মেলাদূর বাইক চালাইছি অ্যান্ড মনে হইতেছে যে ঘাড়ে হালকা ব্যথা হয়েছে, যার কারণে হালকার উপরে একটু রেস্ট নিয়ে দেন আবার বের হচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যশোরের মধ্যেই চলে আসছি। যশোর শহর এখান থেকে মোটামুটি কত 23-24 কিলো এরকম হবে। এরকম পরিবেশ দেখলেই তো বোঝা যাচ্ছে বাড়ির কাছাকাছি চলে আসছি। মেন কথা হলো কি জানেন, এই যে গন্ধটা না, এই পরিবেশের গন্ধটাই হইলো অন্যরকম। ঢাকার গন্ধ একরকম, আর এই গ্রাম অঞ্চল বা এরকম সবুজ শ্যামল জায়গার গন্ধ কিন্তু আর এক রকম। এরকম সবুজ শ্যামল জায়গায় আসলে মনে হয় কি যে হ্যাঁ, বুক ভরে মনে হয় নিঃশ্বাস নিতে পারতেছি এইবারই। বাট ঢাকা শহরে নিঃশ্বাস নিয়েও মনে হয় শান্তি নাই। ঘড়িতে সময় যখন 10:23, তখন চলে আসছি আমি যশোর বাংলাদেশ বর্ডার গার্ড 49 ব্যাটালিয়ান, মেবি 49 ব্যাটালিয়ান। অ্যান্ড যশোরে আসার পরে ভাই শান্তি, মনে হইতেছে যে কলিজাটা মনে করেন যে এইরকম বড় হয়ে গেল। এইবারই মনে হইতেছে যে হ্যাঁ, কোনো একটা জায়গায় চলে আসছি। আসলে নিজের জন্মভূমি যেই জায়গায়, সেই জায়গাটায় আসলে অন্যরকম একটা ফিল হয়। কোমল একটু আগে বলতেছে হ্যাঁ ভাইয়া চেনা চেনা লাগতেছে, মানে ও তো বাইকে প্রথম আসলো, এর জন্য বলতেছে। আমি বললাম হ্যাঁ, এখন তো চেনা চেনা লাগবেই, তাই না? এখন তো জায়গা মতো চলে আসছো। এটা হইতেছে নীলগঞ্জ সেতু বা নীলগঞ্জ ব্রিজ আমরা বলি যেটাকে। এর পাশে একটা কোচিং সেন্টার আছে, অর্কিড কোচিং সেন্টার। অনেকদিন পড়ছি। স্যার বিশাল পিটান দিত। আয় রে হাই, সে নাইট কোচিংয়ের সময় কি মাইটটা যে দিত স্যার, বলার বাইরে। মানে পড়া না পারলেই মনে করেন যে মায়ের
স্কুল জীবনটা অনেক সুন্দর গেছে যশোরে। এই যে এখনও আছে, এই যে অর্কিড কোচিং সেন্টার। আমি জানি না এখনও কোচিং সেন্টারটা চালু আছে কি না। এই যে এইটা আমাদের মাসুদ স্যারের, অ্যান্ড মাসুদ স্যার মনে করেন যে সেই রকম মার দিত। এখনও দেখা হইলে স্যার খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পৌঁছাই গেছি। সময় একটু বেশি লাগছে, প্রায় 5.5 ঘন্টা মতো সময় লেগে গেছে, কারণ আমার বন্ধু দুর্বল। থুক্কো, আমার বন্ধুর বাইক দুর্বল। ওর বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, যার জন্য ও আসলে 60-65 গতির বেশি আসলে ও উঠাইতে পারে নাই, কারণ ওর বাইক হচ্ছে লক করে দেওয়া মেবি 5000 RPM এর জন্য ওর ওই অবস্থা। এই জন্য একটু সময় লাগলো। আর এই বাইকটার কথা ভাই কি বলবো, সেই রকম লাগছে ভাই আজকে রাইড করে। আসলে SF বাইকটা সুপার একটা বাইক, আমার কাছে খুবই ভালো লাগছে। অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এটা বলা যায় না স্পোর্টস না কমিউটার, একদম খুব সুন্দরভাবে রাইড করে চলে আসছি। কোনো রকমের প্রবলেম এই বাইকটাই পাইনি। আর রাইডিং এক্সপিরিয়েন্স যদি বলেন, আমি বলবো যে 100-তে 95 দেওয়া যায়। এখন বলতে পারেন যে 5% কেন রাখতেছেন? 5% রাখতেছি, একটু কারণ আছে। এটা হচ্ছে সাডেন ব্রেকে একটু প্যারা আমাকে দিতেছে। ক্লাস ক্লিয়ারলি পুরা ছাড়লে একদম লাস্টের দিকে যে একটা ধাক্কা দিতেছে, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। হয়তো বা মেবি এটা ওর মেনটেনেন্স ফল্ট। এটা মেনটেনেন্স করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাদ বাকি বাইকটা মারাত্মক ভাই, মানে সেই রকম লাগছে আমার। কিন্তু কথা হইতেছে কমলা সুন্দরীরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মেবি বাড়ির রাস্তা চিনে গেছে, তো সে হচ্ছে দৌড় মারছে। এখন আমি চলে আসছি হচ্ছে নিউ মার্কেটে। বাট নিউ মার্কেটের রাস্তার এই অবস্থা কেন? রাস্তার অবস্থা তো বিরাট খারাপ। যশোরে ঢুকলেই ভাই যশোরের রাস্তাগুলো আসলে ভালো হইলো না। যশোরের রাস্তাগুলো এরা ঠিকই করলো না ঠিকঠাক করে। যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাড়ি আসার ভিডিও। আর সত্যি কথা হইলো যে ভাই অনেক দিন পরে আসতেছি, যার কারণে নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এর জন্য হয়তোবা কথা এইভাবে বলতে পারি নাই। যাই হোক, এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।